হোস্ট আর গেস্ট বুঝো না? তো হোস্ট কাকে বলে, মানে হোস্টটা কে আর গেস্ট কে? হ্যাঁ যাই হোক, মানে হোস্ট মানে কি, যে বাসার মানুষ, আর গেস্ট মানে যে কি, অতিথি, তাই না? তাহলে হোস্ট, হ্যাঁ, তাহলে হস্টোরিয়াম বলতেছে, তাহলে কোনো একটা অন্য কোনো জীব থেকে কি খাবার যদি শোষণ করে নেয়, হ্যাঁ, সেটাকে বলতেছে কি হস্টোরিয়াম। তাহলে হাইফাকে, হ্যাঁ, তাহলে যে হাইফা মানে ওই যে হাইফা গুলো দেখলাম না, ওই হাইফা গেলা অন্য কোনো একটা কি পোষক দেহ থেকে কি করে খাদ্য শোষণ করে নেয়, সেটাকে বলতেছি কি আমরা কি হস্টোনিয়াম। তাহলে হ্যাঁ, হস্টোরিয়ামটা কি অন্য কোনো ইয়া থেকে যখন খাদ্য, হ্যাঁ, পোষক দেহ থেকে খাদ্য যখন শোষণ করে নেয় তাকে বলতেছি কি হস্টোরিয়াম। হ্যাঁ, এটা ফাইটোপথরা দেওয়া আছে, উদাহরণটা দেখেন। হ্যাঁ, এটা উত্তরে ফাইটোপথরা। ওকে। এবং যদি, তাহলে এগুলো খাদ্য শোষণটা কে করতেছে? হাইফা, ঠিক আছে? তা হাইফা যখন অন্য পোষক দেহ থেকে, দেখো পোষক দেহ থেকে যখন খাদ্য শোষণ করতেছে তা আমরা বলতেছি কি হস্টোরিয়াম। কিন্তু হাইফাটা যখন পরিবেশ থেকে খাদ্য শোষণ করবে, দেখো পরিবেশ থেকে যদি করে, এই যে পরিবেশ থেকে, এই পরিবেশ থেকে যদি করে তাহলে তাকে বলছি আমরা কি রাইজোয়েড। ওকে, তাহলে হাইফা যখন পরিবেশ থেকে যখন খাদ্য শোষণ করবে সেটাকে বলতেছি আমরা কি রাইজয়েড। ওকে, আচ্ছা, তাহলে এটার উদাহরণ দেওয়া আছে অ্যাগারিকাস। ওকে, এবং তারপরে যদি আমরা দেখি, দেখো তাহলে আমরা হস্টোরিয়াম দেখলাম, রাইজয়েড দেখলাম, তাই তো? এবার দেখো যে রাইজোমর্ফ, এই যে রাইজোমর্ফটা কি, দেখো দেখো, ওই যে ছত্রাকে মাইসিলিয়াম শক্ত রশির মতো যদি গঠন তৈরি করে তাহলে বলছি আমরা কি এটা রাইজোমর্ফ। তো এটা এটা কেমন দেখো, তো এরকম আমরা কি দেখলাম, এটা একটা হাইফা, হ্যাঁ, তো এরকম অনেকগুলো হাইফা যখন মিলিত হয় তখন তো আমরা বলছি মাইসিলিয়াম। তো এরকম অনেকগুলো হাইফা যখন একটা কি শক্ত রশ্মির মতো গঠন তৈরি করে সেটাকে বলতেছি আমরা কি রাইজোমর্ফ। আর রাইজয়েডটা কি, রাইজয়েডটা হচ্ছে কি ওটা যদি পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, ঠিক আছে? তাহলে পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে রাইজয়েড। আর যদি এই শক্ত মাইসিলিয়াম যদি শক্ত রশ্মির মতো গঠন তৈরি করে সেটাকে বলতেছি কি আমরা রাইজোমর্ফ, ঠিক আছে? এরপরে দেখো হ্যাঁ, আরেকটা দেখো, এই যে মাইক্রোরাইজাল, দেখো দেখো মাইক্রোরাইজাল ছত্রাক দেওয়া আছে। বলছে উদ্ভিদের মূল বা মূলরম চারিদিকে অভ্যন্তরে নির্দিষ্ট ছত্রাক জালের মতো যদি বেষ্টন করে থাকে এদেরকে বলছে কি মাইক্রোরাইজাল। হ্যাঁ, তো এটা কেমন, এই যে এরকম, ধরো যে এটা একটা উদ্ভিদ, তো এটা ধরো যে মূল এগুলো, হ্যাঁ, তো এখানে যদি একটা ছত্রাক এরকম এই জালের মতো অবস্থান করে এরকম, হ্যাঁ, তো এগুলো বলতেছি আমরা কি মাইক্রোরাইজাল। ওকে, তাহলে মাইক্রোরাইজাল ছত্রাক কি বোঝা গেল, এটা কি স্যাপ্রোলিগনিয়া দেওয়া আছে। হ্যাঁ, উদাহরণগুলো দেখে রাখো, স্যাপ্রোলিগনিয়া। তারপরে এগুলো থেকে আর লাগবে না, মিথ্যাজীবী দরকার নেই। তাহলে সঞ্চিত খাদ্যটা কি, দেখো সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্যটা কি পড়েছিলাম আমরা, কি কি ছিল? তৈলবিন্দু, গ্লাইকোজেন আর কি ভলিউটিন, তাই না? ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, এই পড়নি তো তোমরা তাহলে? হ্যাঁ, বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য পড়া হয়নি তো? ওখানে লেখা ছিল না যে শেষ হবে না তো এটা তো, এই ছোট্ট চ্যাপ্টার যদি এতদিন সময় লাগে তাহলে তো শেষ হবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কি সঞ্চিত খাদ্যটা কি ছিল, এই যে দেখো গ্লাইকোজেন, তৈলবিন্দু এন্ড ভলিউটিন। হ্যাঁ, ওকে। এরপরে দেখো আমরা যদি ছত্রাকের কোষীয়, এটাতে আমরা দেখলাম দৈহিক গঠন, হ্যাঁ, মানে আর কি দেহটার বিন্যাস দেখলাম। এবার যদি আমরা কোষীয় গঠনটা দেখি, হুম, তো দেখো ছত্রাকের কোষীয় গঠন। ওকে, তো দেখো তাহলে আমরা কোষীয় গঠনটা দেখি। হুম, তাহলে কোষীয় গঠন মানে কি, নিউক্লিয়াস থাকবে, কোষ প্রাচীর থাকবে, তাই না? কোষ মানে কি, তাই না? তো এখানে থাকবে না কি একটু বলো তো ভেবে, সেদিন বৈশিষ্ট্য থেকে আমরা কি পড়ছিলাম, মানে কোষের বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। হ্যাঁ, তো এখানে থাকবে নাকি, ছত্রাকের কি নাই বলছিলাম, যেটা শৈবালের আছে? এটা কি খাদ্য কি তৈরি করতে পারে না? না, তাহলে সালোক সংশ্লেষণ যদি তৈরি করতে না পারে তাহলে সালোক সংশ্লেষণ কোন অঙ্গতে হয়? ক্লোরোপ্লাস্ট। তাহলে থাকবে নাকি ক্লোরোপ্লাস্ট। ওকে, তো দেখো তাহলে এই কোষীয়, এই যে এখানে বলছে যে ছত্রাকের কোষীয় গঠন, তো দেখো এখানে বলছে কি দুইটা অংশ, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা কি প্রোটোপ্লাস্ট। ওকে, তাহলে কোষ প্রাচীরটা কি, এটা যদি একটা কোষ হয়, যে এটা ধরো যে একটা কোষ, তাহলে এই যে প্রাচীর, এই প্রাচীরটাকে আমরা বলতেছি কি কোষ প্রাচীর দিয়ে ঘেরা, তাই না? ঠিক আছে, এবং দেখো প্রোটোপ্লাস্ট, তাই প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি আছে দেখো এখানে যদি দেখাই,
এই যে প্রোটোপ্লাস্ট দেখি আমরা, হ্যাঁ। তাহলে দেখো কোষ প্রাচীর দ্বারা বেশ পরিবেষ্টিত সমুদয় জীবিত পদার্থ হচ্ছে কি প্রোটোপ্লাস্ট, হ্যাঁ। তো প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি আছে? আছে কি কোষ ঝিল্লি আছে, কই তাহলে কি আছে? কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর কি নিউক্লিয়াস নিয়ে ছত্রাকের কি কোষ প্রাচীর কি প্রোটোপ্লাস্ট গঠিত। তাহলে আমরা দেখলাম কি একটা হচ্ছে কি একটা কি কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। তো প্রোটোপ্লাস্টের তিনটা অংশ, একটা হচ্ছে কি কোষ ঝিল্লি আর সাইটোপ্লাজম আর কি নিউক্লিয়াস, হ্যাঁ। তাহলে কোষ ঝিল্লি এটা যদি কোষ আমরা দেখলাম যে এরকম যদি একটা কোষ হয়, হ্যাঁ, তাহলে এটা কি কোষ প্রাচীর। তাহলে কোষ ঝিল্লিটা কি কোষ প্রাচীর নিচে এরকম থাকে, তাই না? এটা হচ্ছে কোষ কোষ ঝিল্লি, এবং এখানে একটা কি নিউক্লিয়াস থাকবে। তাহলে এখানে একটা ধরো যে এরকম নিউক্লিয়াস আছে, ওকে। তাহলে এই নিউক্লিয়াস দিলাম, এবং এখানে যেহেতু কি আছে সাইটোপ্লাজম, তো সাইটোপ্লাজমের কি বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া আছে এখানে, হ্যাঁ। এরকম মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, রাইবোজোম আছে এগুলো, তারপরে এন্ডোপ্লাজম রেটিকুলাম আছে এরকম, ওকে। তাহলে কি এইরকম আছে, তাহলে এটা হচ্ছে কি আর কি কোষীয় গঠন, ঠিক আছে। তাহলে এখানে ক্লোরোপ্লাস্টটা না, এটা মাথা রাখবা, ঠিক আছে। তাহলে গেল। দেখেন দেখো সাইটোপ্লাজম বলছে যে কোষঝিল্লির ভিতরে বিভিন্ন পদার্থ থাকে, হ্যাঁ। এই যে তো এখানে বলছে যে সাইটোপ্লাজমের সঞ্চিত খাদ্য হিসেবে ভলিউটিন চর্বিবৃদ্ধি থাকে, এগুলো আর লাগবে না, হ্যাঁ। তো নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াস বলতেছে যে গোলাকার বা উপবৃত্তাকার নিউক্লিয়াস থাকে, প্রতিটি নিউক্লিয়াসে একটি ও সচ্ছিদ্র নিউক্লিয়ার মেমব্রেন থাকে। তাহলে নিউক্লিয়ার কি মেমব্রেনও থাকে এখানে, ঠিক আছে। কেন্দ্রীয় অঞ্চলটি অভিজ্ঞত ঘন থাকে, কোন কোন ছত্রাক অঞ্চল নিউক্লিওলাস বন্ধ করা থাকে, এগুলো লাগবে না, ওকে। নেক্সট আমরা যাই না, এই যে খালি এটা মনে রাখবা। লাল কালারটা মনে রাখবে না, না কি এটা পার্পল কালার, এই তো। এবার দেখো ছত্রাকের ডাইমরফিজম, ঠিক আছে। তো ডাইমরফিজমটা কি বলছে? ভিন্নতার পরিবেশের কারণে নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতাকে বলতেছে কি ডাইমরফিজম, হ্যাঁ। এখন ধরো যে ওই যে যেটা বলছিলাম যে এখন এখানে কি বলতেছে যে ভিন্নতার পরিবেশের কারণে এখন এমন একটা পরিবেশের ছত্রাক আছে যেই আকৃতিতে ওই মানে সার্ভাইভ করতে পারবে না, তো ওই পরিবেশের আকৃতিটাকে ধারণ করতে হবে, হ্যাঁ। তো এই যে ধারণ করার যে যোগ্যতা সেটাকে বলতেছে কি ডাইমরফিজম, ঠিক আছে। তো ডাইমরফিজমের উদাহরণটা আমাদের লাগবে, ঠিক আছে। ডাইমরফিজম তো দেখো কোথায় এটা হয়, দেখো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, হ্যাঁ, কোথায় হয়? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ঠিক আছে। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, তো এটা মনে রাখবে দেখো কিভাবে, হ্যাঁ। হিসক্যাপ মানে তো এটা মনে রাখবে কিভাবে, দেখো এই যে হিস্টো এখানে লেখা আছে কি হিস্টো, হ্যাঁ। হিস্টো একটা কথা, আর একটা কি প্লাজমা, প্লাজমা, তাই তো। তো হিস্টো মানে কি এটা হচ্ছে কি টিস্যু, আর প্লাজমা মানে কি রক্তের একটা অংশ, তাই না। প্লাজমা রক্তকণিকা থাকে না। তো দেখো দুইটা ভিন্ন, হ্যাঁ, ভিন্ন জিনিস, তাহলে কি এখানে আকৃতি এখানে কি দুইটা ভিন্ন জিনিস মানে কি যে ভিন্নতার পরিবেশ, তাহলে ভিন্ন জিনিস যদি থাকে তাহলে ডাইমরফিজম হিস্টোপ্লাজমা, বুঝনি? তাহলে হিস্টোপ্লাজমা, তো হ্যাঁ না না হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, তো হিস্টোপ্লাজমা মনে রাখবা, ক্যাপসুলেটাম এটা অটোমেটিক থেকে যাবে, ঠিক আছে। আমি কি বলছিলাম তোমাদের যে এগুলো বায়োলজির যে এমসিকিউ গুলো এগুলো কিন্তু মুখস্থ না, এগুলো হচ্ছে যে এই স্পেশাল পারপাস, মানে এই যে কি মানে তোমার থাকবে, তুমি খালি দেখে দাগাবা, তাই না। এটা তো তোমার মুখস্থ না, তোমার যদি হিস্টোপ্লাজমা থাকে তাহলে ক্যাপসুলেটাম মাস্ট বি থাকবে, এটা তোমার তো মুখস্থ করার দরকার নাই তাহলে, ঠিক না। তাহলে গেল। তো এটা আমাদের কোথায় ঘটে দেখো, বলছে এটা মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুস, হ্যাঁ, কোষপিণ্ড হিসেবে অবস্থান করে, ফুসফুসে কোষপিণ্ড হিসেবে অবস্থান করে, এটি হিস্টোপ্লাজমোসিস রোগ সৃষ্টি করে। তাহলে হিস্টোপ্লাজমা কি করে আমাদের ফুসফুসে? হিস্টোপ্লাজমোসিস। তাহলে ফুসফুসের যে রোগ সৃষ্টি করে সেটা কি হিস্টোপ্লাজমোসিস। এটাই আসবে যে ফুসফুসের রোগ সৃষ্টিকারী, হ্যাঁ, ছত্রাকের নাম কি হিস্টোপ্লাজমা। হিস্টোপ্লাজমা যে রোগটা সৃষ্টি করে সেটা হিস্টোপ্লাজমোসিস, ওকে। তো এটা কি আমাদের জানা লাগবে ছত্রাকের খাদ্য গ্রহণ কিভাবে খাদ্য গ্রহণ করে, দেখো হস্টোরিয়ামের মাধ্যমে কি খাদ্য শোষণ করে, এগুলো তো আমরা পারি, ঠিক না। হস্টোরিয়ামটা কি বললাম, পোষক দেহ থেকে কি করে খাদ্য শোষণ করে, সেটা কি হস্টোরিয়াম, ওকে। এগুলো লাগবে না। ছত্রাকের বৃদ্ধিটা দেখো বলছে যে এখানে তো এই যে ছত্রাকের বৃদ্ধিটা একটু দেখায় এখানে কিভাবে বৃদ্ধিটা ঘটে। তো আমরা এই যে হাইফি দেখলাম না এরকম, হ্যাঁ,
এই যে এখানে যে যে হাইফির মাথাটাকে এটাকে বলতেছি আমরা কি ডোম, বুঝছো? হ্যাঁ, এটাকে বলতেছি কি আমরা ডোম। এই যে এখানে দেখলাম না, এই যে হাইফির মাথাকে আমরা ডোম বলা হয়। হ্যাঁ, ডোম অঞ্চলে নতুন সৃষ্টি, এখান থেকে এই ডোম অঞ্চল থেকে কি তৈরি হয়? ভেসিকল। হ্যাঁ, ভেসি ভেসিকল। হ্যাঁ, ভেসিকল থেকে আবার তখন কোষ প্রাচীর তৈরি করে। হ্যাঁ, কোষ প্রাচীর। লেখাগুলো এত খারাপ হইতেছে কেন গো? তাহলে এখান থেকে কোষ প্রাচীর তৈরি করবে, ঠিক আছে? কোষ প্রাচীর তৈরি করে তখন আবার নতুন করে আর কি ওই যে কোষ ঝিল্লি, তারপরে এগুলো তৈরি করবে, তখন নতুন একটা কি আবার এই এই ছত্রাক তৈরি হবে, ঠিক আছে? মানে ছত্রাকের বৃদ্ধি হবে, ছত্রাক তৈরি হবে না, নতুন করে আবার আরেকটা হাইফা তৈরি হবে এরকম। ঠিক আছে, তাহলে গেল। তাহলে ডোম কি জিনিস বোঝা গেল তো? হ্যাঁ, হুম। তাহলে হাইফার মাথার যে অংশটাকে সেটা বলছি আমরা কি ডোম। এবার দেখো ছত্রাকের আমরা চলে আসি জনন। হ্যাঁ, ছত্রাকের জনন কয় ভাবে হয়? এখানে দেখো তিন ভাবে বলা হয়েছে। হ্যাঁ, অঙ্গজ জনন, অযৌন এবং কি যৌন উপায় হইতে পারে। তাহলে অঙ্গজ মানে কি? একটা অঙ্গের মাধ্যমে, দৈহিক কোনো অঙ্গের মাধ্যমে খণ্ডকায়ন হইতে পারে। হ্যাঁ, যাবতীয় মানে ওই যে যেগুলো আমরা দেখছিলাম শৈবালের ক্ষেত্রে। তাহলে এটা কি ছত্রাকের দৈহিক গঠন মানে কি অঙ্গজ একটা। হ্যাঁ, তারপরে বলতেছে কি অযৌন। অযৌনটা কিভাবে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে, আমরা দেখিনি স্পোর সিস্টেম। আর যৌন তো এটা যৌন উপায়, গ্যামিট শুক্রাণু ডিম্বাণু মিলন হয়। তো এখানে দেখো কিছু বলছে যে এখানে হলোকার্পিক ছত্রাক বলছে এবং ইউকার্পিক ছত্রাক বলছে। হ্যাঁ, তো হলোকার্পিক ছত্রাকটা কি দেখো, বলছে যে কোন ছত্রাক প্রজাতির সমস্ত দেহকোষটি যদি জনন কাজে ব্যবহৃত হয় সেটা বলছে হলোকার্পিক, এবং যেটার শুধু মানে জনন কোষটা শুধু যদি জনন কাজে ব্যবহৃত হয় সেটাকে বলছি আমরা ইউকার্পিক। তো দেখো এটা কেমনে ভাবে হয়। তো ধরো যে এটা একটা ছত্রাক। হ্যাঁ, এটা একটা ছত্রাক। হ্যাঁ, এখানে একটা ছত্রাক মনে করা যায়। এই ছত্রাকটা পুরোটাই যখন মানে কোষ বিভাজন হবে তখন পুরোটাই আর কি ব্যবহার হবে। হ্যাঁ? সবটুকু মানে কি বলছে এখানে যে এই যে সমস্ত দেহই ব্যবহৃত হয়, সমস্ত। হ্যাঁ, তাহলে কি সমস্ত দেহটাই যদি ব্যবহৃত হয় সেটা বলছি আমরা কি হলোকার্পিক। হ্যাঁ, আর ইউকার্পিক হচ্ছে কি শুধু মাত্র ওই যে জনন কোষটা ব্যবহৃত হবে। হ্যাঁ, জনন এই যে জনন যন্ত্র সৃষ্টি হয়, এখানে বলছে যে কই ওদিকে আছে। শুধু কি এখানে জনন কোষটা, এটা মনে রাখবে যে জনন কোষটা শুধু এখানে ব্যবহৃত হয় আর ওখানে কি সমস্ত দেহটা ব্যবহৃত হয়। তাহলে এটা গেল। ওকে, এটা পারবে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখো, এটা হচ্ছে কি সিন কাইট্রিয়াম, তাই তো? হ্যাঁ, তো দেখো ইউকার্পিক, এই যে কার্পিক আছে না, কার্পিক কাইট্রিয়াম, ঠিক আছে? কার্পিক কাইট্রিয়াম মনে হবে, তাহলে সিন কাইট্রিয়াম। ওকে, বুঝুনি? তাহলে কি হল কার্পিকের উদাহরণ কি সিন কাইট্রিয়াম, ঠিক আছে? কাইট্রিয়াম। আর ইউকার্পিক হচ্ছে স্যাপ্রোলেগনিয়া, এটা মনে রাখো। ওইটা একটা মনে রাখলে এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে কাইট্রিয়াম কার্পিয়াম, ঠিক আছে? কার্পিক। এবার আমরা দেখি যে অঙ্গজ জনন। হ্যাঁ, তাহলে অঙ্গজ হয়ে গেল। তাহলে অঙ্গজ জননটা দেখো, তাহলে কি দেহাঙ্গের কি বিভিন্ন মানে কি একটা ছত্রাকের দেহের যে অঙ্গ থেকে কি তৈরি হবে কি একটা নতুন ছত্রাক যেটা তৈরি হবে সেটাকে বলতেছি আমরা কি অঙ্গজ জনন, ঠিক আছে? তো এখানে বলতেছে যে অঙ্গজ জননটা এখানে কুড়ি সৃষ্টির মাধ্যমে হয়। দেখো এখানে প্রথম পর্যায়ে এটা ধরো একটা কোষ। হ্যাঁ, এই কোষটা, এই কোষটা দেখো এই যে প্রথমে এই যে কুড়ি সৃষ্টি করলো, এই যে আমরা বলিনি যে এটা কুড়ি একটু সৃষ্টি করে। হ্যাঁ, হ্যাঁ, এই কুড়ি, তারপর এটা কুড়ি সৃষ্টি, এটা হয় বার্ডিং। তো এখানে পরে নিউক্লিয়াসের বিভাজনটা হলো, নিউক্লিয়াসটা যখন এই কুড়ির ভিতরে চলে আসবে। হ্যাঁ, এই যে দেখো নিউক্লিয়াস যখন কুড়ির ভিতরে চলে তখন আলাদা হয়ে দুইটি কি ইস্ট হয়ে গেল। হ্যাঁ, মাতৃকোষটা বিভাজিত হয়ে গেল, এটা তখন কি নতুন একটা হয়ে গেল। তাহলে ইস্টের, এটা এটা কিসে হয়? এটা হচ্ছে ইস্টে হয়, ঠিক আছে? ইস্ট কিন্তু একটা ছত্রাক। হ্যাঁ, বুঝছো? তাহলে ইস্টে হয়, তাহলে ইস্টের বার্ডিং অর্থাৎ কুড়ি সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন। হ্যাঁ, কুড়ি। তাহলে এই যে আমরা বলছিলাম না যে এটা একটা যদি ছত্রাক হয় এরকম, এখান থেকে যখন একটা এরকম কুড়ি সৃষ্টি হয়, এই কুড়িটা তারপরে এখানে তো একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা তখন কি বিভাজিত হয়ে যায় এভাবে। হ্যাঁ, হ্যাঁ, অপস্ত নিউক্লিয়াস, তখন এই নিউক্লিয়াসটা তখন এই কুড়ির মাধ্যমে যায়, তখন বিভাজিত হয় কি নতুন। তাহলে এটা পারবা, এটা আর কি সহজ। ওকে, চলে গেল। এবার আমরা দেখি তো এটা কয় মাধ্যমে হইতে পারে। দেখো এখানে লেখা আছে যে তাহলে দৈহিক খণ্ডায়ন। হ্যাঁ, দুইটি খণ্ডে স্বতন্ত্র হইতে পারে, রাইজোবাস পেনিসিলিয়াম। তারপরে দ্বিবিভাজন। হ্যাঁ, দ্বিবিভাজন মানে দুইটা কি ভাগ হয়ে যেতে পারে। হ্যাঁ, ইস্ট স্যাকারোমাইস। তারপরে হচ্ছে কুড়ি সৃষ্টি। হ্যাঁ, কুড়ি সৃষ্টির মাধ্যমে আমরা তো দেখলাম। তাহলে গেল। তো এই যে বলছে দৈহিক দ্বিকুড়ি, আমি লিখছিলাম মানে কি
একটা দৈহিক খণ্ডায়ন, দ্বিবিভাজন আর কুশি সৃষ্টি। এটা যদি মানে এখানে তিনটা, দেখো আমি কেন এটা মনে হচ্ছে, কারণ তিনটা অপশন আছে। তাহলে যদি বলে যে অযৌন কোনটি ছত্রাকের অযৌন প্রজনন নাই, আরপিএসএস, দেখো এই যে আরপি, হ্যাঁ ঠিক আছে, এস এস, তার মানে কি তুমি দৈহিক দ্বিকুড়ি, হ্যাঁ দৈহিক মানে দৈহিক খণ্ডায়ন, হ্যাঁ তোমরা দেখাই দেখাই এটা দেখো এটা কি যায় না কেন, তাহলে দেখো দৈহিক দ্বিকুড়ি, হ্যাঁ তাহলে কি দৈহিককে দৈহিক খণ্ডায়ন, হ্যাঁ দৈহিক খণ্ডায়নের প্রথম হচ্ছে আরপি, ওকে, তাহলে আর কি কি রাইজোপাস আর কি পেনিসিলিয়াম, পরে হচ্ছে দ্বিকুড়ি এই যে দ্বিবিভাজন, দ্বিবিভাজনের এস, হ্যাঁ তাহলে এসে কি আছে দেখো, এই যে দ্বিবিভাজন এই যে স্যাকারামাইস, ওইটাও কি এস স্যাকারামাইস দুইটাই, ঠিক আছে, তাহলে কি দৈহিক দ্বিকুড়ি আর পিএসএস, ঠিক আছে, তাহলে মুখস্থ হয়ে গেল, ওকে। এবার দেখো অযৌন প্রজনন, অযৌন প্রজনন কি, তাহলে স্পোর উৎপাদনে যে দেখো, হ্যাঁ এটা আমরা অলরেডি দেখে আসছি, স্পোর প্রধানত হয় একটা হচ্ছে স্পোর কি স্পোরঞ্জিওস্পোর আর একটা হচ্ছে কনিডিয়া, হ্যাঁ তো আমরা ওই যে শৈবালের ক্ষেত্রে অনেকগুলো দেখলাম না যে একাইনিটি, তারপরে হচ্ছে জুইস্পোর, অ্যাপ্লানোস্পোর, তো এখানেও ছত্রাকের কিছু স্পোরের ভাগ আছে, হ্যাঁ? তো আমরা দেখি একটা একটা করে, বুঝছো, তো নিচে যাই, হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো তাহলে স্পোরাঞ্জিয়াম মোটামুটি একই, হ্যাঁ তাহলে কি স্পোরাঞ্জিওস্পোর, তাহলে স্পোর উৎপন্ন হলে তাকে বলা হয় স্পোরাঞ্জিওস্পোর, ঠিক আছে, তাহলে স্পোরাঞ্জিয়াম অভ্যন্তরে যদি স্পোর উৎপন্ন হয় তাকে বলছে কি আমরা কি স্পোরাঞ্জিওস্পোর, ওকে, তাহলে দেখা যায় বলছে যে স্পোরের অভ্যন্তরে যদি হয় তাহলে সেটাকে বলতেছি আমরা কি স্পোর, হ্যাঁ তো আমরা দেখি এখানে, তো বলছে যে স্পোরাঞ্জিওস্পোর দুই ধরনের, একটা হচ্ছে জুস্পোর, হ্যাঁ আর একটা হচ্ছে কি অ্যাপ্লনোস্পোর, তাহলে জুস্পোর মানে কি ফ্লাজেলা যুক্ত, আর অ্যাপ্লনোস্পোর কি ফ্লাজেলা বিহীন, ওকে, এই যে এখানে দেওয়া আছে ফ্লাজেলা বিহীন, আর আরেকটা হচ্ছে কি ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা যুক্ত হলে কি জুস্পোর, আর ফ্লাজেলা বিহীন হলে কি অ্যাপ্লনোস্পোর, ওকে, তাহলে গেল প্রজাতির উপর নির্ভর করে স্পোর অ্যাপ্লনোস্পোর একটি থেকে লাগবে না। এবার দেখো কনিডিওফোর নামক বিশেষ হাইফার মাথায় স্পোর উৎপন্ন হয়, এই স্পোরকে কনিডিয়া বলে, হ্যাঁ তাহলে দেখো কনিডিওফোর নামক একটা কি বিশেষ হাইফার মাথাও স্পোর উৎপন্ন হয়, এরূপ স্পোরকে বলছি আমরা কনিডিয়া, ওকে, তাহলে কি কনিডিওফোর নামক একটা হাইফার মাথায় যদি স্পোর উৎপন্ন হয় সেটাকে বলছি আমরা কি কনিডিয়া। এবং ক্ল্যামাইডো স্পোর, এটা কি দেখো আমরা ওই যে পড়ি নাই একাইনিটি, আর ওই যে কি একটা পড়লাম না সেদিন হিপনোস্পোর, তারপর একাইনিটি মানে পরু প্রাচীর বিশিষ্ট, তারপর খাদ্য সঞ্চয় করে রাখে, হ্যাঁ এগুলো পড়ি নাই, হ্যাঁ তো এখানে দেখো ক্ল্যামাইডোস্পোর, এই যে দেখো ক্ল্যামাইডোস্পোরটা হচ্ছে যে এটাও দেখো পরু আবরণ দিয়ে আবৃত থাকলে এটা বলছি আমরা কি ক্ল্যামাইডোস্পোর, এটার উদাহরণ হচ্ছে মিউকার আর ফিউকা নাকি ফিউসারিয়াম, হ্যাঁ গেল, তাহলে কি ক্ল্যামাইডোস্পোরটা মনে রাখবা, মিউকার আর ওগুলো তো পারবা, হ্যাঁ স্যাপ্রোলেগিনা জুইস্পোর ওগুলো পারবা, ওকে, তাহলে গেল, এরপর আমরা নেক্সট দেখি, এবার আমরা যৌন জননটা দেখবো, ঠিক আছে, হ্যাঁ বা এইচএসসি তে, এইচএসসি তে আমাদের বায়োলজি পরীক্ষা হয়নি, আমাদের পরীক্ষা কয়টা হয়েছিল, তিনটা না চারটা হয়ে বন্ধ হয়ে গেছিল, বন্ধ, আসো আসো, এত দেরি কেন, আচ্ছা বসো বসো, ওই যে আন্দোলনের জন্য বন্ধ হয়ে গেল না, তো তখন আমাদের হয়েছিল হ্যাঁ ইংলিশ বাংলা ফিজিক্স, ঠিক আছে, হ্যাঁ বায়োলজি যাই হোক, তো ইয়াতি ভালো হয়েছিল আমার এই মডেল টেস্টে, কলেজের মডেল টেস্টে বায়োলজিতে, আমার মনে হাইস্টই ছিল বায়োলজিতে, না 100 না, কত ছিল এটা মনে নাই, তবে মানে ওভারঅল তো হাইস্ট ছিল আমার, মানে প্রথম ছিল আমার, কিন্তু ইয়াতে বায়োলজি তো মানে হাইস্টই ছিল, বায়োলজি আর ম্যাথে মানে হাইস্টই ছিল, বুঝছো, তো যাই হোক বাদ দাও ওগুলো, হ্যাঁ আমরা এটা দেখি, এটা উঠে না খুব ঝামেলা করতেছে, হ্যাঁ হ্যাঁ
ও বলে বাইরে যেতে করছে, পরে 6 নাম্বার মারছে বাইরে। আর বুঝলাম না কিছু। এই পুংটামি করা ভালো না, ঠিক আছে? স্যারেরা ফার্স্ট পর্যায়ে যেটা মার্ক দেয়, ঠিক আছে, এটা কিন্তু কম দেয় না, কোনো স্যার কম দেয় না, সব স্যার বেশি করে দেয়, বুঝছো? বোর্ডের খাতা স্যাররা তো কি ওগুলো লেখা দেখলে হয়েছে, লেখা থাকলে হয়েছে, ওটা তো কি লেখা আছে এটা দেখে না, ঠিক আছে? তো দেখো ওগুলো বাদ দিয়ে আমরা উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত স্বতন্ত্র ছত্রাক জন্ম দেয়, এগুলো লাগবে না। হ্যাঁ, অ্যাসপারগিলাস কনিডিয়া এগুলো লাগবে না। আমরা এই যে দেখো ওয়াইডিয়াটা কি দেখো, ছত্রাকের হাইফাগুলো প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, এ সকল খণ্ডকে ওয়াইডিয়া বলে। এটা দেখাই একটু, হ্যাঁ দেখো, এই যে দেখো, এই যে আমরা এই হাইফা দেখলাম না, তো হাইফার এই যে প্রস্থপ্রাচীরটা কি বলতেছিলাম আমরা, সেপ্টা, সেপ্টা পড়লাম না? তো এই যে সেপ্টাটা যখন এরকম খন্ডে খন্ডে এরকম যদি খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যায়, এরকম, তো এক একটা এই খণ্ডগুলোকে বলতেছি আমরা কি, ওয়াইডিয়া। ওকে, ঠিক আছে? তাহলে ওয়াইডিয়া এটা কিন্তু কয়ের প্রশ্ন আসতে পারে যে ওয়াইডিয়া কাকে বলে, তখন লিখবা যে কি ছত্রাকের হাইপার প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, এই খণ্ডগুলো বলছে ওয়াইডিয়া। ওকে, ওয়াইডিয়া স্পোরের ন্যায় আবরণ কি আবরণ তৈরি করে এবং গুরুত্বের মাধ্যমে নতুন ছত্রাক দেহ গঠন করে। তাহলে ওয়াইডিয়াও কি একটা ছত্রাক গঠন করতে পারে। গেল, তাহলে হাইফার প্রস্থপ্রাচীরটাই হচ্ছে কি প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে। তাহলে এই যে তুমি পরে পরে এখন যদি কও যে হাইফা কি, তাহলে কেমনে কয়? দেখো এটা মানে ছত্রাকের সূত্রাকার এই যে এরকম গঠনগুলোকে বলতেছি আমরা কি, হাইফা, ঠিক আছে? একটা ধরো ছত্রাক আছে, তো এরকম যদি এই সূত্রাকার খণ্ডগুলো বলতেছে হাইফা, আর অনেকগুলো হাইফাকে বলতেছি কি আমরা মাইসেলিয়াম, ঠিক আছে? হ্যাঁ, অনেকগুলো যখন হাইফা একত্রিত হয় সেটা বলছি আমরা মাইসেলিয়াম, ঠিক আছে? আর এটা হচ্ছে এক একটা হাইফা। ওকে, তাহলে গেল, তাহলে বুঝা গেল, এটুকু পারা যাবে। তাহলে নেক্সট আমরা যাই। এরপর কি যৌন জনন, তাই তো? দেখো যৌন জননটা আমি এই চিত্র থেকে বুঝাই। এই যে চিত্র দেখো কি হলো, হ্যাঁ, দেখো চিত্রটা যদি বুঝো তাহলে একদম সহজ হয়ে যাবে ওই বাকি পড়াগুলো। হ্যাঁ, আর এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো দাঁড়াও, এই যে এখান থেকে দেখো, বলছে অঙ্গজ কোষ। হ্যাঁ, তাহলে অঙ্গজ কোষ মানে কি, এখানে তোমার এই স্পোর গুলো, হ্যাঁ স্পোর গুলো দেখো এখানে, স্পোর গুলো কি এখানে হ্যাপ্লয়েড বলছে। হ্যাঁ, তাহলে প্রথমে স্পোরটা না, এখানে ধরো যে শুক্রাণু একটা ধরলাম আমরা, হ্যাঁ এটা একটা শুক্রাণু, আর এটা কি একটা ডিম্বাণু, ঠিক আছে? তো এই দেখো এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটলো। হ্যাঁ, তো এখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটলো, এখানে মিলনটা ঘটবে শুধু ইয়ার প্লাস, এখানে তোমার ওই মানে একটা শুক্রাণু আর ডিম্বাণুকে বোঝানো হয়েছে, বুঝছো? মানে প্লাস ধরো যেটা হচ্ছে শুক্রাণু আর এটা হচ্ছে ডিম্বাণু। ওই যে ইয়াতে তোমরা দেখবা যখন সপ্তম অধ্যায় পড়বা, যে মানে এই যে পুরুষের এই যে এরকম থাকে না, তারপরে মানে এটা তো মেয়ের, মানে এই যে যখন পড়বা এই যেরকম, মানে ডিম্বাণুর ক্ষেত্রে পুংগ্যামি বুঝাইতে এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, যখন আস্তে আস্তে পড়বা তখন দেখবা। হ্যাঁ, তো দেখো এখানে বলছে প্লাজমোগ্যামি, তো প্লাজমোগ্যামিটা কেন বলা হচ্ছে, এখানে মিলনটা হয় প্লাজমো প্রোটোপ্লাস্টের। দেখো নিউক্লিয়াস কিন্তু দেখো মিলন হয়নি, দুইটা কিন্তু আলাদা আছে। তাহলে এখানে মিলন হলো কার, প্রোটোপ্লাস্টের, ঠিক আছে? তাহলে এখানে কি সাইটোপ্লাজম তারপরে যে কোষঝিল্লিগুলো মিলিত হয়েছে, কিন্তু দেখো নিউক্লিয়াস কিন্তু আলাদা আছে, তাই তাই বলতেছি এটাকে প্লাজমোগ্যামি, ঠিক আছে? এরপরে দেখো তারপরে তখন মিলিত হলো নিউক্লিয়াস, এই দেখো নিউক্লিয়াস তখন একটা হলো, তাহলে কি ক্যারিওগ্যামি। ক্যারিয়ন মানে কি, মানে নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে? তাহলে দেখো তাহলে প্লাজমোগ্যামি, তাহলে কি এখানে গ্যামিট তৈরি হলো, ঠিক আছে? তাহলে এখানে কি, এখানে কিন্তু প্রোটোপ্লাস্টের মিলন হয়েছে, নিউক্লিয়াসের মিলন হয়। তারপরে যখন নিউক্লিয়াসের মিলন হলো তাহলে ক্যারিওগ্যামি। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আগে ক্যারিওকাইনেসিস হয় না, তারপরে তো সাইটোকাইনেসিস হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়।
কিন্তু এখানে কি প্লাজমোগ্যামি, আগে কিন্তু কি প্লাজমা মানে প্রোটোপ্লাস্টমি হয়েছে। এরপরে দেখো যে আচ্ছা আমার একটা প্রশ্ন, বলো মানুষের শরীর যে সময় গঠিত হয় ওই হুম, সময় কি হাড় প্রথমে সৃষ্টি হয় নাকি মাংস সৃষ্টি হয়? কি বললা? মানে মানুষের কি হাড় আগে সৃষ্টি হয় নাকি হলো গিয়ে মাংস সৃষ্টি হয়? এটা নিয়ে তো বিতর্ক আছে। বিতর্ক? কেমন বিতর্ক? তো আমি তোমাকে বুঝাই, দেখো কই শুক্রাণু আর কি ডিম্বাণু মিলিত হতে হইলে কি জাইগোট, ঠিক আছে? তো জাইগোটটা কি বিভাজিত হবে, বহুকোষী ভ্রূণে পরিণত হবে, হ্যাঁ এরকম বহুকোষী ভ্রূণে পরিণত হবে। তো এই তারপরে কি স্টেজ গুলো আছে, মরুলা, ব্রাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা, এরকম আছে, ঠিক আছে? তো এখানে কি বলা হয়েছে যে এখানে প্রথম যে এটা সৃষ্টি হয় এটাকে বলা হয় মাংসপিণ্ড বলা হয়, হ্যাঁ প্রথম যে এই কোষটা মানে সৃষ্টি হয় তারপরে মাংসপিণ্ড। তারপরে এখানে তো বলা হয় না যে হাড় কখন সৃষ্টি হলো, মাংস কখন সৃষ্টি হলো। প্রথমে একটা মাংসপিণ্ড, একটা কোষীয় গঠন তৈরি হয়, বুঝছো? এরপরে তখন আস্তে আস্তে বিভাজিত হয়। আল্লাহ তাআলা ওই যে দিছে আমাদের এই সপ্তাহের মধ্যে কি কি দেখা যায়, এটা যখন তুমি না মানে আমার একটা মানব জিনিস জীবনের হইলো ধারাবাহিকতা মানে অধ্যয়ন করবা, শোনো এই যে আগে কথা কোষীয় শোনো। কঙ্কালের উপর দিয়ে মাংস প্লেট গুলা হইলো গিয়ে জালের মতো ছড়াই শোনো আছে এটা এরকম না, নাকি? তুমি বলতেছো যে এরকম আমার এই কোষীয় কঙ্কাল তৈরি হইলো তারপরে এগুলোতে মাংস লাগবে, এরকম না। তাইলে এখন তুমি যখন মানব জীবনের ধারাবাহিকতা ধরে পড়বা ওখানে দেখবা যে মানে আমাদের 40 সপ্তাহের বর্ণনা ওখানে দেওয়া আছে। হুম, না কোষে হাড়ের শোনো সাথে আগে মাংস কথা, সৃষ্টি হতে পারে আগে কথা তো শুনবা নাকি? তো 40 সপ্তাহ মানে ওখানে কত, 10 মাস, হ্যাঁ 36 সপ্তাহ লাগে একটা শিশু জন্মতে, 36 সপ্তাহ। তো ওখানে লেখা আছে যে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কি কি জন্ম হয়, তারপর তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে। আমাদের মেডিকেলে প্রশ্ন আসছিল এবার, হ্যাঁ যে ইয়াতে কি হয়, এই পঞ্চম থেকে ষষ্ঠ অধ্যায়ে কোন জিনিসের বৃদ্ধি হয়। ওখানে দেওয়া ছিল যে এই চোখ ফুটে নাকি হৃৎপিণ্ড সচল হয় নাকি, মানে এরকম কিছু ছিল, বুঝছো? তো ওখানে হৃৎপিণ্ড, সপ্তাহ হ্যাঁ সপ্তাহ, হৃৎপিণ্ড সচল হৃৎপিণ্ড সচল হয়, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তো এই যে এভাবে আর কি বৃদ্ধি হয়। এখন তুমি বলছো যে আগে কঙ্কাল সৃষ্টি হলে যে কঙ্কালে এখন মাংস লাগবে, হাতে একটু মাংস লাগবে, তারপর মাথায় ব্রেন সৃষ্টি হবে, তারপরে এই যে এটা না, ঠিক আছে? এটা একটা ধারাবাহিক প্রসেস, ঠিক আছে? ওকে, না প্রশ্ন করবা, ঠিক আছে প্রশ্ন করে ভালো, প্রশ্ন করা খারাপ না। তাহলে দেখো এবার তাহলে ক্যারিওগ্যামি, হ্যাঁ তো ক্যারিওগ্যামিটা এরকম হয়ে যায় যে ধরো এটা একটা নিউক্লিয়াস ছিল, হ্যাঁ তো এই নিউক্লিয়াসটা এরকম এরকম না থেকে বিভাজিত হয়ে মানে এই যে এরকম হয়ে যায়, হ্যাঁ তো এর এর এই নিউক্লিয়াস গুলো এরকম বিভাজিত হয়ে চলে যায়, ঠিক আছে? এই যে এরকম নিউক্লিয়াস গুলো চলে যায়। তো এখন এগুলো এক একটা তখন এই যে এরকম তখন এক একটা কি তখন কোষগুলো চলে আসে, হ্যাঁ তো কোষগুলো আসার পরে তো দেখো এর পরের ধাপটা কি কয়, হ্যাঁ ব্যাটারি লো নাকি? হ্যাঁ আর ওটাই তো ব্যাটারি আমার কি ব্যাটারি আছে নাকি বলতেছে। তো দেখো এই যে ডিপ্লয়েড অঙ্গজ বা কোষে বার্ডিং, এই যে সৃষ্টি হলো না, এটাকে বলতেছি আমরা কি বার্ডিং। ওকে, ভালো করে বুঝো কিন্তু, নাহলে কিন্তু বুঝতে পারবে না, পরে তখন আবার খালি প্রশ্ন করবে। এই যে দেখো এই যে এক একটা কি বার্ডিং সৃষ্টি হলো, এই যে নতুন করে এক একটা কি কোষ সৃষ্টি হলো, এটা বলছি আমরা কি বার্ডিং। তো এগুলো কি সব ডিপ্লয়েড মানে কি টুয়েন, ঠিক না? ওই যে এখান থেকে টুয়েন ছিল, ক্যারিওগ্যামি যখন শুক্রাণু ডিম্বাণুর মিলন হলো, তারপর কি এগুলো সব কি ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড গুলো দেখো তারপরে এগুলোতে তখন কি হয়, মায়োসিস বিভাজন হয়, হ্যাঁ তো মায়োসিস বিভাজন যখন হবে তখন কি হ্যাপ্লয়েড তৈরি হবে, এগুলো এক একটা এন, এই যে এন তৈরি হলো, ঠিক আছে? তারপরে বলছে যে এসকোস্পোর, হ্যাঁ এই এসকোস্পোর, তারপরে বলছে এই যে মানে একটাতে যখন যদি একটা হয়, যদি এন এ হয় তাহলে কি একটা থেকে চারটা হয় না, এই দেখো চারটা তৈরি হলো এখানে, ঠিক আছে? তো এগুলো পরে তখন কি অঙ্গজ কোষ, বা এগুলো এক একটা তখন স্পোর সৃষ্টি হলো। এদিকে দেখো এগুলো কি এক একটা তখন কি স্পোর সৃষ্টি হলো, হ্যাঁ স্পোর গুলো আবার এই যে বার্ডিং, এই যে নতুন করে এই যে শুক্রাণু, এখান থেকে শুক্রাণু ডিম্বাণু হলে তখন আবার কি ওই যে তখন আবার ওই কি তৈরি করবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে, দেন আবার ওই নতুন ভাবে চলতে থাকবে, চক্র চলতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কি হুম তাহলে কি এই যে এদিকটা কি ছিল আমাদের হ্যাপ্লয়েড পর্যায়, আর এদিকটা কি ডিপ্লয়েড পর্যায়, ঠিক আছে? এ হচ্ছে কি যৌন চক্র, এটা হচ্ছে কি ছত্রাকের
যৌন চক্র, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু পড়ি, হ্যাঁ, পড়াগুলো একটু এভাবে পড়ি। চলতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু আমরা এই যে পড়াগুলো দেখি, তাহলে বুঝতে পারবো। চলতেই থাকবো, তাহলে এত জন্ম হবে। এই দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন, হ্যাঁ, যৌন দুটি গ্যামিটের মিলনে যৌন জনন ঘটে, এটা আমরা জানি, হ্যাঁ। যৌনাঙ্গকে বলা হয় গ্যামিটানজিয়াম, ঠিক আছে? গ্যামিটাম জি। হ্যাঁ, গেল। তারপরে হচ্ছে কি, গ্যামিটেজেন্তে গ্যামিট সৃষ্টি হয় পুং এবং স্ত্রী। এই যে দেখো পুং এর ক্ষেত্রে যে প্লাস, স্ত্রীর ক্ষেত্রে মাইনাস বোঝানো হয়, ঠিক আছে? এরকম গ্যামিটের কোনো পার্থক্য করা বোঝা যায় না, তাই আইসোগ্যামিট বলে। তাহলে কি ছত্রাকের গ্যামিটটা কেমন? কেমন হবে তাহলে? চার্জের ইয়া কই, এখানে চার্জের ইয়া নেই। হুম, যা হয় রিফ্লাগ, এটা ভালোর কি জন্য হয়। নলেট হয়ে যাইতেছে? Şey,